এটা চৈতির গল্প। এক বিবাহিত নারী যে রাজপ্রাসাদের মতো বিলাসবহুল জীবনে থেকেও ভালোবাসা আর আপনজনের স্নেহের জন্য প্রতিদিন ভেতরে ভেতরে কষ্ট পায়। বিয়ের অনেক বছর কেটে গেছে। আজ যখন চৈতি তার জীবনের সবচেয়ে সুন্দর সময় পার করছে, তখন তার স্বামী বিক্রমজিৎ ধীরে ধীরে বয়সের ভারে ক্লান্ত হয়ে পড়ছেন। এর মধ্যেই চৈতিকে সহ্য করতে হয়েছে এক ভয়ঙ্কর গর্ভপাতের যন্ত্রণা। সেই গভীর মানসিক আঘাত থেকে নিজেকে সামলে ওঠার আগেই ভাগ্য যেন তাকে আরও একটি নির্মম ধাক্কা দেয়। কখনো টিভি দেখে, কখনো বই উপন্যাস পড়ে, আবার কখনো উদ্দেশ্যহীনভাবে ইন্টারনেটে ঘুরে চৈতি কোনোভাবে নিজের একাকী সময় কাটানোর চেষ্টা করে। কাজের চাপ বিক্রমজিৎকে এতটাই ব্যস্ত করে তুলেছে যে চৈতির পাশে বসে দুটো মনের কথা বলার সময়ও যেন তার নেই। আর এই দমবন্ধ করা নিঃসঙ্গতা আর শূন্যতাই ধীরে ধীরে চৈতির জীবনে ডেকে আনে এক নতুন ঝড়। চৈতি মোটেও সাধারণ বা শুধু চার দেওয়ালের মধ্যে আটকে থাকা কোনো নারী নয়। তার রয়েছে নিজস্ব শক্তিশালী ব্যক্তিত্ব। ধর্ম হোক কিংবা রাজনীতি, পৃথিবীর প্রায় সব বিষয়েই তার স্পষ্ট আর সাহসী মতামত আছে। বুদ্ধিমত্তার দিক থেকেও সে কোনো অংশে তার স্বামী বিক্রমের চেয়ে কম নয়। সব দিক থেকে দেখলে তাদের সম্পর্কটা অসাধারণ হওয়ারই কথা ছিল। কিন্তু বিক্রমের অতিরিক্ত ব্যস্ততা তাদের সম্পর্কের মাঝে তৈরি করেছে এক অদ্ভুত নীরবতা আর গভীর দূরত্ব। বিক্রম কাজে বেরিয়ে গেলে সেই বিশাল ফাঁকা বাড়িতে চৈতি নিজের বেশিরভাগ সময় কাটায় ফেসবুকের ভার্চুয়াল জগতে। আর সেখানেই তার জীবনে প্রবেশ ঘটে এক রহস্যময় মানুষ, অমলের। আজকাল চৈতির সঙ্গে এই অচেনা মানুষটির দীর্ঘ সময় ধরে কথা হতে থাকে। মজার ব্যাপার হল, অমলের প্রোফাইলে কোনো ছবিই নেই। চৈতিও নিজের আসল পরিচয় লুকিয়ে রেখেছে সবার কাছ থেকে। সে চারুলতা নামে একটি ফেক আইডি ব্যবহার করে। ধীরে ধীরে স্ক্রিনের ওপাশে থাকা এই অচেনা মানুষটির সঙ্গে কথা বলতে বলতে চৈতির মনে হতে থাকে যেন বহু বছরের সেই একাকিত্ব ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে। এখন প্রতিটা সন্ধ্যা কাটে অমলের সঙ্গে রাত ভোর অন্তহীন কথোপকথনে। অন্যদিকে বিক্রমের এতে যেন কোনো আগ্রহই নেই। তার স্ত্রী ঘণ্টার পর ঘণ্টা কম্পিউটারের সামনে বসে কি করছে তা নিয়ে তার বিন্দুমাত্র মাথা ব্যথা নেই। সত্যি বলতে বিক্রমের কাছে এটা যেন এক ধরনের স্বস্তি। তার মনে হয় স্ত্রীর জন্য সময় বের করার দায়িত্ব থেকে সে যেন মুক্তি পেয়ে গেছে। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে স্ক্রিনের দুই প্রান্তে গড়ে ওঠা এই সম্পর্ক আরও গভীর হতে থাকে। এখন চারুলতা আর অমলের কথোপকথন আর সাধারণ বন্ধুত্বের মধ্যে সীমাবদ্ধ নেই। তারা একে অপরের অনেক কাছের, অনেক বেশি অন্তরঙ্গ হয়ে উঠেছে। নাম আর পরিচয়ের সেই ছোট্ট মুখোশ বাদ দিলে তারা যেন একে অপরের মনের গভীরতাও চিনে ফেলেছে। একদিন কথার ফাঁকে অমল জানায় সে লন্ডনে থাকে এবং সেখানে একটি কলেজে লেকচারার হিসেবে কাজ করে। এটা এমন এক শাস্তি যা আমার কপালে জুটেছে। চৈতির এই কষ্ট শুধু মানসিক নয়, এর গভীরে লুকিয়ে আছে আরও অনেক না বলা যন্ত্রণা। একদিন অমল জানায় সে কলকাতায় আসছে, আর এই সফরে সে তার চারুলতার সঙ্গে একবার হলেও দেখা করতে চায়। এদিকে বিক্রম নিজের কাজ আর ব্যস্ততা নিয়েই এতটাই ডুবে আছে যে তার শুধু মনে হয় চৈতি এখনও মিসক্যারেজ আর নিজের বোনের মৃত্যুর শোক কাটিয়ে উঠতে পারেনি, তাই সে সবসময় উদাস হয়ে থাকে। নিজের দিক থেকে ভালো স্বামী হওয়ার চেষ্টা হিসেবে বিক্রম চৈতিকে কিছু না জানিয়েই একটি সারপ্রাইজ প্ল্যান করে। অবশেষে সেই দিনটা এসে যায় যার জন্য চৈতি এতদিন ধরে অপেক্ষা করছিল। আজ তার সেই অচেনা অথচ ভীষণ কাছের মানুষটি কলকাতার মাটিতে পা রাখতে চলেছে। বুক ভরা অদ্ভুত উত্তেজনা আর ভয় নিয়ে চৈতি তার সবচেয়ে কাছের বন্ধু নবীকে সঙ্গে নিয়ে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দেয়। নবীর কাছে পুরো ঘটনাটা ছিল বিশাল এক ধাক্কার মতো। সে কখনো ভাবতেই পারেনি চৈতির মতো একজন নারী এমন কোনো সম্পর্কে জড়িয়ে পড়তে পারে। তবে সে এটাও বুঝতে পারে, যখন একটা সম্পর্কে ভালোবাসা আর মানসিক চাহিদা পূরণ হয় না, তখন মানুষ ভুল পথে হাঁটতে বাধ্য হতে পারে। তাই চৈতিকে পুরোপুরি দোষ দিতেও তার মন চায় না। কিন্তু এয়ারপোর্টে পৌঁছনোর পর তাদের সামনে তৈরি হয় এক বড় সমস্যা। অমল দেখতে কেমন সেটা তো তাদের কেউই জানে না। টার্মিনালের গেট দিয়ে বের হওয়া প্রতিটি মুখের দিকে তারা আশাভরা চোখে তাকিয়ে থাকে। হয়তো এদের মধ্যেই একজন অমল। দীর্ঘ অপেক্ষা, বাড়তে থাকা হৃৎস্পন্দন, তারপর ধীরে ধীরে হতাশা। অনেকক্ষণ পর্যন্ত কেউ তাদের কাছে না আসায় তাদের মনে হতে থাকে ইন্টারনেটের সেই মানুষটাও হয়তো আসলে মিথ্যে ছিল। হয়তো অমল বলে সত্যিই কেউ নেই। ঠিক তখনই ভিড়ের মাঝখান থেকে এক যুবক সোজা এসে চৈতির সামনে দাঁড়ায়। ছেলেটি ছিল ভীষণ ইয়াং, হ্যান্ডসাম আর আকর্ষণীয়।
চৈতি তো শুধু তার সঙ্গে একবার দেখা করার কথা ভেবেছিল, কিন্তু সেই মুহূর্তে ছেলেটির আকর্ষণ আর এতদিনের জমে থাকা আবেগ চৈতির সব নিয়ন্ত্রণ ভেঙে দেয়। সে আর নিজেকে সামলাতে পারেনি, আর সেই প্রথম দেখা ধীরে ধীরে এক গভীর আবেগময় মুহূর্তে রূপ নেয়। কিন্তু মুহূর্তটা শেষ হতেই বাস্তবে ফিরে নিজের প্রতি ঘৃণা জন্মাতে থাকে চৈতির। একজন প্রতারক স্ত্রী হওয়ার ভয়ঙ্কর অপরাধবোধ তাকে ভেতর থেকে কুরে কুরে খেতে থাকে। গভীর অনুশোচনা আর অস্থিরতা নিয়ে সে বাড়ি ফিরে আসে, কিন্তু ঘরে ঢুকেই সে যা দেখে তাতে তার পায়ের নিচ থেকে যেন মাটি সরে যায়। সামনের সোফায় বিক্রমের পাশে বসে আছে সেই অমল। চৈতি কিছু বোঝার আগেই বিক্রম হাসি মুখে পরিচয় করিয়ে দেয়। অমল কোনো অচেনা ইন্টারনেট প্রেমিক নয়, তার আসল নাম সঞ্জয়। সে বিক্রমের মাসির ছেলে, যে লন্ডন থেকে এসেছে। চৈতি এর আগে কখনো সঞ্জয়ের সঙ্গে দেখা করেনি, তাই তাকে চিনতেও পারেনি। চৈতির সেই ভয় ভরা প্রতিক্রিয়াটা সঞ্জয়ের মনেও গভীর ছাপ ফেলে। সেদিন রাতে চৈতির চোখ থেকে ঘুম পুরোপুরি উধাও হয়ে যায়। তার মাথার ভেতর অসংখ্য প্রশ্নের এক ভয়ঙ্কর ঝড় বইতে থাকে। যদি সঞ্জয় সত্যিই বিক্রমের আত্মীয় হয়ে থাকে, তাহলে সে ইচ্ছে করে কিভাবে চৈতিকে এমন পরিস্থিতিতে ফেলতে পারে? তার মানে তাদের এই দেখা কোনো পরিকল্পিত ষড়যন্ত্র নয়, বরং এটা যেন নিয়তির এক অদ্ভুত খেলা। চৈতি প্রায়ই বলতো, এই পৃথিবীতে যা কিছু ঘটে তার পেছনে নিশ্চয়ই কোনো না কোনো কারণ থাকে। তাহলে কি ভাগ্যই তাকে ইচ্ছে করে এই নিষ্ঠুর দ্বিধার সামনে এনে দাঁড় করিয়েছে? অন্যদিকে এই বাড়ির প্রকৃত মালিক বিক্রম এসব ব্যাপার সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞ। তার শুধু মনে হয় চৈতির মন খারাপ, কারণ সে না জানিয়েই নিজের মাসির ছেলেকে বাড়িতে এনে রেখেছে। এই দমবন্ধ পরিস্থিতির মাঝেই বাড়িতে শুরু হয় আরেক নতুন নাটক। সঞ্জয়ের গান গাওয়ার খুব শখ। সে প্রায়ই হলরুমে বসে নিজের সুরেলা কণ্ঠে গান গুনগুন করতে থাকে। কিয়া এমনিতেই ধনী আর আকর্ষণীয় মানুষের প্রতি খুব দ্রুত আকৃষ্ট হয়ে পড়ে, তাই সঞ্জয়ের স্মার্ট আর চার্মিং ব্যক্তিত্বে সেও মুগ্ধ হয়ে যায়। এখন সে প্রায়ই সঞ্জয়ের আশেপাশে ঘুরে ঘুরে তার যত্ন নেওয়ার চেষ্টা করে। নিজের স্ত্রীকে অন্য একজন পুরুষের প্রতি এতটা আকৃষ্ট হতে দেখে কিয়ার ধূর্ত আর লোভী স্বামী উৎপল তাকে খোঁচা দিয়ে কথা শোনায়। মজা করে সে বলে, ওর পিছনে এত সময় নষ্ট করে লাভ নেই, ও তোর টাইপের নয়। সময় আর পরিশ্রম সবসময় সেখানে দে যেখান থেকে অন্তত কিছু লাভ পাওয়া যায়। ওর জন্য এত কিছু করেও তোর কোনো লাভ হবে না। পরের দিনও চৈতির আচরণ একদম স্বাভাবিক হতে পারে না। বিক্রম তাকে বোঝানোর চেষ্টা করে, সে যদি সঞ্জয়ের সঙ্গে এমন দূরত্ব রেখে কথা বলে তাহলে ছেলেটার খুব খারাপ লাগবে। অন্তত তার কথা ভেবেই যেন একটু স্বাভাবিকভাবে আচরণ করে। রাতে বিক্রম চৈতিকে পাঠায় দেখে আসতে সঞ্জয় ঘুমিয়েছে কিনা, কিংবা তার কিছু দরকার আছে কিনা। বিক্রমের কথায় চৈতি সঞ্জয়ের কাছে গেলেও তার ভেতরের ঝড় তখনও থামেনি। সে সরাসরি সঞ্জয়কে বলে দেয়, কাল সকালে নিজের জিনিসপত্র গুছিয়ে এখান থেকে চিরতরে চলে যাবে। কিন্তু নিজের ঘরে ফিরে আসার পরও চৈতির মন শান্ত হতে চায় না। নিজের এমন কঠোর আচরণের জন্য সে গভীর লজ্জা আর অনুশোচনায় ভুগতে থাকে। শেষ পর্যন্ত নিজেকে আটকাতে না পেরে সে আবার সঞ্জয়কে খুঁজতে হলরুমে যায়, কিন্তু সেখানে কেউ নেই। এক মুহূর্তের জন্য চৈতির নিঃশ্বাস যেন বন্ধ হয়ে আসে। তাহলে কি তার কথা শুনে সঞ্জয় সত্যিই রাতের অন্ধকারে বাড়ি ছেড়ে চলে গেছে? আতঙ্কে সে ফ্ল্যাটের বাইরে বেরিয়ে তাকে খুঁজতে শুরু করে। ঠিক তখনই নিস্তব্ধ রাত ভেঙে ছাদ থেকে ভেসে আসে কারোর গুনগুন করার শব্দ। চৈতি দৌড়ে ছাদে পৌঁছে যায়। সেই নির্জন রাতে ছাদের এক কোণে সঞ্জয়কে দাঁড়িয়ে থাকতে দেখে চৈতি নিজের আবেগের ওপর আর নিয়ন্ত্রণ রাখতে পারে না। চৈতির এই বদলে যাওয়া আচরণ দেখে উৎপলের স্ত্রী কিয়া ভেতরে ভেতরে হিংসায় জ্বলতে থাকে। তার সবচেয়ে বেশি কষ্ট হয় এই ভেবে যে এখন চৈতিই সঞ্জয়ের সব খেয়াল রাখছে, আর সঞ্জয়ও যেন এখন শুধু চৈতির সঙ্গেই সময় কাটাতে চায়। অন্যদিকে বেচারা বিক্রম এসব দেখে মনে মনে খুব খুশি। তার মনে হয় চৈতি আর সঞ্জয়ের মধ্যে হয়তো একদম স্বাভাবিক দেবরভাবীর মতো সুন্দর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়েছে। সে এই ভয়ঙ্কর সত্য থেকে অনেক দূরে, যে সেই বন্ধুত্বের আড়ালে লুকিয়ে আছে এক গভীর গোপন সম্পর্ক। এত বড় গোপন সত্যের মাঝেও ননদের নিঃস্বার্থ ভালোবাসা দেখে কিয়ার মন কিছুটা নরম হয়ে আসে। তবুও লোভ আর নিজের স্বামীর ভয় তাকে সত্যের পাশে দাঁড়াতে দেয় না। উৎপল আর কিয়া নিজেদের পথে ফিরে যায়, আর বাড়িতে থেকে যায় শুধু তিনজন, বিক্রম, চৈতি আর সঞ্জয়। একদিন বিক্রম কোনো কাজে বাড়ির বাইরে যায়, আর সেই সুযোগটাই পেয়ে যায় চৈতি আর সঞ্জয়, যে মুহূর্তের জন্য তারা এতদিন ধরে অপেক্ষা করছিল। কিন্তু সঞ্জয় সেমিনারে যাওয়ার ঠিক আগে বাড়িতে এমন একটি ঘটনা ঘটে যা তাকে ভেতর থেকে নাড়িয়ে দেয়। বিক্রম সঞ্জয়কে জানায় তার শালাক উৎপল মিউচুয়াল ফান্ডের নামে বড় ধরনের প্রতারণা করেছে। একথা শুনে সঞ্জয় রেগে গিয়ে বলে, ভাইয়া, আপনাকে এখনই উৎপলের বিরুদ্ধে পুলিশে অভিযোগ করা উচিত। কিন্তু বিক্রম শান্ত গলায় উত্তর দেয়, আমি সেটা করতে পারব না সঞ্জয়। শেষ পর্যন্ত সে আমার শালাক, আর টাকা পয়সাই তো সবকিছু নয়। এই কথাগুলো সঞ্জয়ের হৃদয়ে ছুরির মতো আঘাত করে, কারণ সে নিজেই তো সেই বড় ভাইয়ের বিশ্বাস ভেঙেছে, যে মানুষটা তাকে সবচেয়ে বেশি আপন মনে করত।
নিজের ভাইয়ের স্ত্রীর সঙ্গে গোপন সম্পর্কে জড়িয়ে পড়ার অপরাধবোধ সঞ্জয়কে ভেতর থেকে ধ্বংস করে দিতে থাকে। এখন সে আর বিক্রমের চোখের দিকে তাকানোর সাহসও খুঁজে পায় না। সেমিনারে যাওয়ার আগে সঞ্জয় বাড়িতে একটি চিঠি রেখে যায়। চৈতি যখন সেই চিঠি খুলে পড়ে, তার পায়ের নিচ থেকে যেন মাটি সরে যায়। সঞ্জয় লিখেছিল সে আর কখনোই বাড়িতে ফিরবে না। সেমিনার শেষ হতেই সরাসরি লন্ডনের ফ্লাইট ধরে চলে যাবে। চৈতি ভেঙে চুরমার হয়ে যায়। যদিও সে জানত এই নিষিদ্ধ সম্পর্কের শেষ একদিন এমনই হবে, তবুও সে কখনো ভাবেনি সঞ্জয় তাকে শেষ বিদায়টুকু না জানিয়ে এভাবে চিরতরে চলে যাবে। সঞ্জয় চলে যাওয়ার পর চৈতির জীবন আবার সেই পুরনো একাকিত্ব আর দমবন্ধ অন্ধকারে ডুবে যায়। কিন্তু নিয়তির খেলাটা তখনও শেষ হয়নি। সঞ্জয় চলে যাওয়ার কয়েকদিন পর হঠাৎ বিক্রম হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়। যদিও দ্রুত হাসপাতালে নেওয়ার পর তার অবস্থা স্থিতিশীল হয়ে যায় এবং সে বেঁচে যায়, কিন্তু মৃত্যুকে এত কাছ থেকে দেখার পর বিক্রম যেন পুরোপুরি বদলে যায়। সে জীবনের সবচেয়ে বড় সত্যটা বুঝে ফেলে। জীবন মাত্র এক মুহূর্তের, পরের মুহূর্তে কি হবে তার কোনো নিশ্চয়তা নেই। তাই শুধু কাজের জন্য বেঁচে থেকো না, বাঁচার জন্য কাজ করো। হাসপাতাল থেকে ফিরে বিক্রম যেন এক নতুন মানুষ হয়ে ওঠে। এখন সে কাজের চেয়ে চৈতিকে বেশি সময় দিতে শুরু করে। একদিন সে চৈতিকে নিয়ে যায় শান্ত নির্জন সমুদ্রের ধারে। সেখানে বিক্রম তাকে বুক ভরা ভালোবাসায় জড়িয়ে ধরে। বিক্রমের ভেতরের এই আবেগ, এই পাগলামি চৈতি তার পুরো বিবাহিত জীবনে আগে কখনো দেখেনি। কয়েকদিন পর চৈতির জীবনে আসে আরেকটি ভয়ঙ্কর ঝড়। পরীক্ষার পর সত্যিটা সামনে আসে, সে প্রেগনেন্ট। কিন্তু এই খবর তার মুখে আনন্দের বদলে এনে দেয় ভয়ঙ্কর এক দ্বিধা। এখন তার সামনে শুধু দুইটা পথ খোলা, হয় বিক্রমকে সঞ্জয়ের সঙ্গে তার সম্পর্কের পুরো সত্য বলে দেবে, অথবা এই গোপন সত্যটাকে চিরদিনের জন্য নিজের ভেতরে লুকিয়ে রাখবে। ভয় আর অস্থিরতায় কাঁপতে কাঁপতে চৈতি দ্বিতীয় পথটাই বেছে নেয়। যখন সে বিক্রমকে নিজের প্রেগনেন্সির কথা জানায়, বিক্রমের আনন্দের সীমা থাকে না। অবশেষে তার বহু বছরের স্বপ্ন পূরণ হতে চলেছে, কারণ তার বিশ্বাস একটি সন্তান ছাড়া কোনো পরিবার সম্পূর্ণ হয় না। এদিকে চৈতি সঞ্জয়ের সঙ্গে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেয়। সঞ্জয় লন্ডন থেকে বারবার মেসেজ পাঠায়, ভালোবাসার কথা বলে, তাদের একসঙ্গে কাটানো মুহূর্তগুলোর কথা মনে করিয়ে দেয়। কিন্তু চৈতি আর কোনো উত্তর দেয় না, কারণ এখন এসব কথার তার কাছে আর কোনো মূল্য নেই। ঠিক তখনই একদিন বিক্রম তাকে এমন একটি খবর দেয় যাতে চৈতির মনে হয় তার অতীত অবশেষে চিরতরে চাপা পড়ে গেছে। বিক্রম জানায় সঞ্জয় লন্ডনে তার কলেজের এক মিউজিক টিচারকে বিয়ে করেছে। চৈতি স্বস্তির নিঃশ্বাস ফেলে। সে ভাবে অবশেষে সেই সম্পর্ক আর সেই গোপন অতীত সত্যি শেষ হয়ে গেছে। কিন্তু ভাগ্যের ইচ্ছা ছিল অন্য কিছু, কারণ সত্য কখনো চিরদিন লুকিয়ে থাকে না, সে শুধু সঠিক সময়ের অপেক্ষা করে। একদিন জরুরি কাজে বিক্রম চৈতির ল্যাপটপ খোলে, আর তখনই তার চোখ পড়ে ফেসবুকে খোলা থাকা একটি চ্যাটে। সেগুলো ছিল অমল নামের মানুষের পাঠানো মেসেজ, যেখানে লেখা ছিল তাদের ভালোবাসা, আকর্ষণ আর একসঙ্গে কাটানো গভীর আবেগের সব সত্য। মেসেজগুলো পড়তেই বিক্রম যেন পাথর হয়ে যায়। শুধু তার পায়ের নিচের মাটিই সরে যায় না, ধ্বংস হয়ে যায় তার পুরো পৃথিবী। তার রাগ মুহূর্তের মধ্যেই ভয়ঙ্কর রূপ নেয়। নিয়ন্ত্রণ হারিয়ে সে চৈতির ওপর ঝাঁপিয়ে পড়ে। রাগে কাঁপতে কাঁপতে সে চৈতির গলা চেপে ধরে। ক্রোধে ভরা চোখে বিক্রম চিৎকার করে ওঠে, সত্যি বলো, এই বাচ্চার আসল বাবা কে? কান্না ভেজা কণ্ঠে কষ্ট করে শ্বাস নিতে নিতে চৈতি বলে, এই সন্তান তোমারই। কিন্তু বিক্রমের রাগ তখনও থামেনি, সে গর্জে ওঠে, তাহলে এই অমলকে বলো। চৈতির চোখ বেয়ে অঝরে জল গড়িয়ে পড়ে। সে বিক্রমের চোখের দিকে তাকিয়ে এমন একটা উত্তর দেয় যা বিক্রমকে ভেতর থেকে ভেঙে দেয়। অমলকে জানতে চাইলে গিয়ে চারুলতাকে জিজ্ঞেস করো, সেই চারুলতা যাকে আমি তৈরি করেছিলাম তখন, যখন এই বিশাল বাড়িতে আমি দম বন্ধ হয়ে মরছিলাম, যখন একাকিত্ব আমাকে পাগল করে দিচ্ছিল, যখন আমার শুধু একজন সঙ্গী দরকার ছিল, তোমার সামান্য একটু সময় দরকার ছিল, কিন্তু তুমি আমাকে একা ফেলে রেখেছিলে। আর সেই একাকিত্ব থেকেই জন্ম হয়েছিল চারুলতার। এই কথাগুলো বিক্রমের কাছে এক চড়ের মতো লাগে। তার হাত ধীরে ধীরে চৈতির গলা থেকে সরে যায়। হঠাৎ করেই সে নিজের ভুল বুঝতে পারে। সে উপলব্ধি করে এই সম্পর্ক ভেঙে যাওয়ার পেছনে শুধু চৈতিই দায়ী নয়, সে নিজেও সমানভাবে দায়ী। যদি সে শুধু কাজের পেছনে না ছুকে নিজের স্ত্রীকে একটু সময় দিত, তাহলে হয়তো চারুলতা নামের সেই মানুষটার জন্মই হতো না। এত বড় প্রতারণা আর গোপন সম্পর্কের পরও বিক্রম চৈতিকে আরেকটা সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নেয়, কারণ সে জানে এই সম্পর্ককে ধ্বংসের পথে ঠেলে দেওয়ার পেছনে তার নিজেরও বড় ভূমিকা আছে।
বিক্রম এখনও বিশ্বাস করে শেষ পর্যন্ত হয়তো সব ঠিক হয়ে যাবে, কারণ সে নিজেই একদিন বলেছিল, যতক্ষণ আশা আছে ততক্ষণ কিছুই শেষ হয়ে যায় না, যেদিন মানুষ আশা ছেড়ে দেয় সেদিনই সব কিছু সত্যি সত্যি শেষ হয়ে যায়। আর বিক্রমের কাছে সেই আশাটা এখনও বেঁচে আছে। এই গল্পে প্রত্যেক চরিত্রই কোনো না কোনো ভুল করেছে। আপনার মতে এই পুরো ধ্বংসের আসল দায়ী কে? একাকী ফেলে রাখা বিক্রম, সীমা অতিক্রম করা চৈতি, নাকি নিজের ভাইয়ের বিশ্বাস ভেঙে দেওয়া সঞ্জয়? নিচে কমেন্ট করে অবশ্যই জানান। আর এই ধরনের আরও মুভি এক্সপ্লেনেশন দেখতে আমাদের চ্যানেল জেব্রা মুভি এক্সপ্লেনেশন সাবস্ক্রাইব করতে ভুলবেন না।